জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় রায়কে স্বাগত জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, নির্বাচন নিয়ে শুধু জামায়াতের ষড়যন্ত্র একার না, এর সাথে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্রে জামায়াতের কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ। এ সময় তিনি আরো বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের সেই অপচেষ্টা জনগণ রুখে দেবে। বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও ৭১ ও সংবিধান নিয়ে কোনো অন্যায্য দাবি মানা হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবৈধ শেখ হাসিনার মন গড়া মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাকে সকল মামলা থেকে খালাস দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের কাছে এই নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। তারেক রহমান যেন দেশে ফিরে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, এজন্যই নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। কারণ ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় সংসদের নির্বাচন। গত 3টি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, খুন করেছে, ধ্বংস করেছে। সেই ধ্বংসের স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে। বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে। বিশেষ বিশেষ মহল সেই ঘোষণাকে, সেই প্রতিশ্রুতিকে একটি দুর্ভাগ্যপূর্ণ অবিশ্বাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসেবে এই দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি। দুদকের অভিযোগে বলা হয়েছে, 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে 18 কোটি 10 লাখ টাকার ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। এতে আরও বলা হয়, জিএম কাদেরের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হয়ে পদ ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ অর্জন করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। জাতীয় নির্বাচনে একজন প্রার্থী এক আসনে সর্বোচ্চ 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। একই সাথে ভোটের প্রচারে পোস্টারের ব্যবহার না রাখা সহ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার নতুন করে এমন বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহারে কড়াকড়ি, আর নির্বাচনের দিন ও প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ থাকছে এবার। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন প্রস্তাবের সমন্বয়ে এমন সব বিধিমালা যুক্ত করে ভেটিংয়ের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নারীদের সাইবার বুলিং রোধ, এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে। প্রচারে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেওয়া সহ আচরণবিধি মেনে চলার ব্যাপারে দলের কাছ থেকে অঙ্গীকারনামাও নেবে ইসি। আচরণবিধির গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে এবার। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী হাওয়া। প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। যাচ্ছি তার কাছে। সাজিদ, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? আজ কোনো প্যানেলের কোনো কর্মসূচি আছে কিনা আমাদেরকে জানাবেন। শুরুতে যদি প্রার্থীদের প্রচারণার কথা বলি, সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দেখেছি, বিশেষ করে কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা
কলা ভবন থেকে শুরু করে এই মুহূর্তে আমরা রয়েছি সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে। সব জায়গায় কিন্তু এই যে ভোটের যে হাওয়া, ভোটের যে উত্তাপ, সেটি কিন্তু বইছে এবং প্রার্থীরা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের লিফলেট সেটি বিতরণ করছেন এবং যারা ভোটার রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে তাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। কিভাবে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ থেকে শুরু করে মাদকমুক্ত ক্যাম্পাস কিংবা যে তাদের আবাসন সংকট, তাদের উন্নত খাবার পরিবেশন সহ এই নানান যাবতীয় যে সংকটগুলো রয়েছে সেই সংকট দূরীকরণের প্রত্যাশার কথা কিন্তু বলছেন, সেই প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন। এবং আমরা দেখছি 9 তারিখ যে নির্বাচন, সেই 9 তারিখ নির্বাচন যদি হয় সেক্ষেত্রে আর মাত্র হাতে কয়েকদিন সময় আছে, 3 থেকে 4 দিন। সেই শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু দেখছি যে প্রার্থীরা একেবারে এক ব্যস্ত সময় পার করছেন। এক ক্যাম্পাসের এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন হলে হলে যাচ্ছেন তারা এবং তাদের যে ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো তারা প্রার্থীদের, যারা ভোটার রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তাদেরকে তারা বলছেন এবং তাদের কাছ থেকে তারা দোয়া প্রত্যাশা করছেন, ভোট প্রত্যাশা করছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং বলা চলে যে এই মুহূর্তে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনেও অনেক প্রার্থীরা রয়েছেন। তারা এই যারা ক্লাস শেষ করে বের হচ্ছেন তাদের হাতে তারা লিফলেট দিচ্ছেন, তাদের কাছে ভোট প্রত্যাশা করছেন। এই বিষয়গুলো দেখছি এবং ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ভোট হবে এমন প্রত্যাশাই করছেন। আমরা শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটা আমেজ দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পর তারা ভোট দেবেন। সবশেষ 2019-এ যে এবং 19-এর পর কিন্তু এবার ডাকসু নির্বাচন হচ্ছে, অনেকে প্রথমবারের মতো ভোট দেবেন। যারা নতুন শিক্ষার্থী রয়েছেন, এই ডাকসু নির্বাচন নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস, উদ্দীপনা কাজ করছে। আমরা দেখছি যাচাই বাছাই করে তারা প্রার্থীদের ভোট দেবেন এবং সেই প্রার্থীরা যারা ডাকসুতে নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন, এমন প্রত্যাশার কথাই কিন্তু তারা বলছেন। এবং 9 তারিখ সাধারণ ক্লাস এবং পরীক্ষা সেগুলো কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই দিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এমনটি আমরা জানতে পেরেছি এবং সেই ভোটকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে যে প্রচারণা সেটি কিন্তু একেবারে তুঙ্গে বলা চলে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর ডাকসু নির্বাচনের প্রচারণার। ডাকসু প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। প্রচারণার 7ম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। নিয়মিত জাকসু আয়োজন, সেশন জট নিরসন ও শিক্ষার্থীদের কল্যাণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে মুখর পুরো ক্যাম্পাস। কেউ দলীয় ব্যানারে, আবার কেউ বন্ধু সহপাঠীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চালাচ্ছেন প্রচারণা। শিক্ষার্থীদের পরিবহন, চিকিৎসা, খাবার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্যানেলের প্রার্থীরা। পাশাপাশি সেশন জট নিরসনেও উদ্যোগ নেওয়ার অঙ্গীকার তাদের। অন্যদিকে দলীয় লেজুর বৃত্তির বাইরে অধিকার আদায়ের প্রতিনিধি হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন প্রার্থী। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে। দুপুর 1টা পর্যন্ত ভিপি পদে 1 জন এবং কার্যনির্বাহী সদস্য পদে 4 জন ফর্ম জমা দিয়েছেন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ডোপ টেস্টের প্রতিবেদন সহ প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। এরপর যাচাই বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 17টি, আবাসিক হলে 754টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজধানীর সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কাউন্টারে থাকা 10 থেকে 12 জন কর্মচারী সহ সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত পলাশের ড্রাইভার মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাউন্টারের পাশাপাশি আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা হয়েছে। সোহাগ পরিবহনের মালিক পক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে 25 থেকে 30 জন এসে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এরই মধ্যে স্বেচ্ছাসেবক দল থেকে বিল্লালকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। কারখানা বন্ধের জেরে সংঘর্ষ ও এক শ্রমিকের প্রাণহানির ঘটনার 2 দিন পর উৎপাদনে ফিরল নীলফামারীর উত্তরা ইপিজেড।
সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দেন কর্মীরা, তবে এভারগ্রিন প্রোডাক্টস কারখানা শনিবার খুলবে বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কারখানা ও বেপজা কর্তৃপক্ষ, পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। এভারগ্রিন কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। সোমবার হঠাৎ করেই কারখানা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর জেরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল ফটকে অবস্থান নেন কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত হয় এক শ্রমিক। এ ঘটনায় ২৪টি কারখানা বন্ধ ঘোষণা করে ইপিজেড কর্তৃপক্ষ। মানিকগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ যাত্রী। সকাল ৭টার দিকে উপজেলার প্রশিকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। সিংগাইর থানার ওসি জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশায় ৪ জন যাত্রী ছিলেন। সিংগাইর বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ২ যাত্রী। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। ধর্মীয় নিপীড়নের শিকার বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থান করার সুযোগ দিয়েছে দেশটির সরকার, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ধর্মীয় নিপীড়ন এড়াতে এই ৩ দেশ থেকে যারা ভারতে প্রবেশ বা আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের যারা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন তাদের সেখানে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিবেশী দেশের নিপীড়িত সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্বের আবেদনও করতে পারবেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় এলে তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের সঙ্গে এ ধরনের বৈঠকের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছে মস্কো। চীন সফর শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান রুশ প্রেসিডেন্ট। জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে ক্রেমলিনের দাবিগুলো কিয়েভকে পূরণ করতে হবে বলেও জানান পুতিন। তার মতে, এ ধরনের বৈঠকে আগে থেকে প্রস্তুতি থাকলে ফলাফল আসবে। ক্রেমলিনের দাবি শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি অর্জনে ইউক্রেনের সামরিক আইন বাতিল, নির্বাচন আয়োজন এবং বিরোধপূর্ণ অঞ্চলগুলোর বিষয়ে গণভোট করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তিতে আসার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দুই নেতার সঙ্গে আলাদা করে বৈঠকও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাসের। বৃহস্পতিবার পুরুষ টি-20 ব্যাটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করে আইসিসি। নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-20 সিরিজে প্রথম 2 ম্যাচে 29 এবং অপরাজিত 54 রান করেন তানজিদ। ফলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 8 ধাপ এগিয়ে 562 রেটিং নিয়ে 36তম অবস্থানে তানজিদ। ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে শীর্ষে আছেন তিনি। এছাড়াও সিরিজ সেরা অধিনায়ক লিটন দাসও 3 ম্যাচে ভালো ব্যাটিংয়ের পুরস্কার স্বরূপ 1 ধাপ এগিয়ে 539 রেটিং পয়েন্ট নিয়ে আছেন 47তম স্থানে। যথারীতি তালিকার শীর্ষে ভারতীয় তরুণ ব্যাটার অভিষেক শর্মা। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।